নমস্কার, আমি চন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কলকাতা কথকতার আন্তর্জাতিক বৈঠকের একাদশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এই পর্বে, আমাদের এই অনুষ্ঠান যারা আমাদের সার্বিক সহায়তা করছেন, BanglaLive.com, তাদেরকে আমাদের ধন্যবাদ জানাই। BanglaLive.com এর সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। নববর্ষের বৈশাখী আড্ডা, বাঙালির প্রিয় পার্বণ, নববর্ষের সূচনা। সেই সূচনায় আমরা একটি আড্ডার আজকে অনুষ্ঠান এখানে রেখেছি। আমি ডক্টর সুমনা দত্তকে বলবো এই অনুষ্ঠানের শুরু করতে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা একটা যুগলবন্দি শুনবো। পটপাঁচালী চণ্ডী, নিবেদনে সমীপেশু দাস ও শালমলী রায়। সমীপেশু দাস এই আসরে আমাদের পরিচিত মুখ। বঙ্গবাসী ইভিনিং কলেজের অধ্যাপক সমীপেশুর পছন্দের বিষয় বাংলার লোকজীবন ও পুরাকীর্তি। শালমলী রায় পেশাগতভাবে শিক্ষকতার সঙ্গে যুক্ত। ছোটবেলা থেকেই সঙ্গীত শিক্ষা গ্রহণ করছেন। প্রথমে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও পরবর্তীতে রবীন্দ্রসঙ্গীত শিখেছেন দক্ষিণী থেকে। বর্তমানে শ্রী রণগুহ ঠাকুরা তার কাছে শিক্ষারত। এছাড়াও শালমলী বিভিন্ন ধরনের লেখালেখি ও স্টুডিও 15 অনলাইন পত্রিকার সহ সম্পাদক হিসাবে নিযুক্ত। শুরু হচ্ছে পটপাঁচালীর চণ্ডী। নমস্কার, আজকের আমাদের নিবেদন পটপাঁচালীর চণ্ডী। পটচিত্র বাংলার একটি নিজস্ব শিল্পকলা। পটচিত্রে আমরা দেখতে পাই বিভিন্ন দেবদেবী এবং সামাজিক ইতিহাস, সমকালীন পটভূমি নানা রকম। পুরাণ থেকে শুরু করে বাংলা মঙ্গল কাব্যের বিভিন্ন দেবতারা এই পটচিত্রে একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে। এখন এই যে পটচিত্র, সেই জড়ানো পটের সঙ্গে কিন্তু একটি গান তার সঙ্গে সংযুক্ত হয়ে থাকে। আমরা আজকে একটি বিশেষ পটচিত্র নিয়ে আলোচনা করছি, চণ্ডীমঙ্গল পটচিত্র, যেটা পশ্চিম মেদিনীপুর জেলার অনেক শিল্পীরাই এঁকে থাকেন, যেমন ঝুমা চিত্রকর, মণিমালা চিত্রকর প্রমুখেরা। এখন এই মধ্যযুগীয় সাহিত্যকে কেন্দ্র করে এই পটচিত্র আঁকা হলেও এর কিন্তু একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, যেটা আমরা এই পটচিত্রের গানটির মধ্যে দেখতে পাই। পটচিত্রের গানে প্রথমে একটি বন্দনার অংশ থাকে এবং তারপর একটি গল্প, সেটিকে তারা দেখিয়ে দেখিয়ে বর্ণনা করে থাকেন বা গেয়ে থাকেন, এরকমটাই আমরা বলে থাকি। এখন এই চণ্ডীমঙ্গল, যেটা কবিকঙ্কন চণ্ডীর চণ্ডীমঙ্গল, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে দুটো ঘটনা রয়েছে, একটি আখিটিক খণ্ড এবং একটি বণিক খণ্ড। এই দুটোর কাহিনী যে পাশাপাশি চলেছে বা এই দুটো কাহিনীর যে খুব বেশি সংযুক্তি কখনো ঘটেছে, এর নিদর্শন আমরা মধ্যযুগীয় সাহিত্যে না পেলেও পটের গানে কিন্তু আমরা দেখতে পাই। সেখানে কিন্তু কালকেতুর স্ত্রী হয়ে যাচ্ছে খুলনা, এইটা কিন্তু একটা অভিনব দিক। এখন যারা সাহিত্যিক, যারা গবেষক, যারা তাত্ত্বিক, যারা বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করে চলেছেন, তারা হয়তো অনেক সময় এটিকে অন্য নজরে দেখতে পারেন যে এটিতে কোথাও হয়তো সাহিত্যের বিকৃতি ঘটছে বা অবনতি ঘটছে। কিন্তু যাই হোক না কেন, সংস্কৃতি কিন্তু একটি নদীর ধারার মতো, সেটি কিন্তু বয়েই চলে। পটচিত্রের এই চণ্ডীমঙ্গলের এই গানটির একটুখানি অংশ আমি পাঠ করে শোনাচ্ছি। দুর্গে দুর্গে তারা মাগো দুঃখ বিনাশিনী, দুর্জয় দক্ষিণে নামো নগেন্দ্র নন্দিনী। পটচিত্রের এই গানটি যখন পরবর্তীকালে গল্পে চলতে থাকে, সেখানে আমরা দেখতে পাই যে ডালিমতলায় দেবী অভয়ার কাছ থেকে কালকেতু বর পাচ্ছেন এবং বেশ কিছু ধনরত্ন পাচ্ছেন। সেই জায়গাতে মণিমালা চিত্রকর তার গানে বলছেন, আগে আগে যাই গো সাধু পিছুর পানে চায়, না জানি বুড়ির বেটি ধন লয়ে পালায়।
এমনই মতি তোরে বাছা, এমনই মতি তোর, আপনার ধনে কিবা আপনি হলেম চোর। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার ধনে কিবা আপনি হলেন চোর। আমাদের বর্তমানে যে মানুষের অস্তিত্বের সংকট বা সেই অস্তিত্ব সংগ্রাম, তার সঙ্গে কিন্তু এই নিজের ধনেই কখনো কেউ যে নিজে চোর প্রতিপন্ন হচ্ছে, এটি কিন্তু একটি বিশেষ দিক। পয়ারকে মূলত ছন্দ বলা হলেও কেউ কেউ মনে করেন যে এটি একটি ছন্দবন্ধ, ৮-৬ মিলিয়ে ১৪ মাত্রার একটি ছন্দ। কালকেতু ফুল্লরার যে অংশটাতে আমরা দেখতে পাচ্ছি যে দেবী এসে বর দিচ্ছেন, সেই অংশে কালকেতুকে বর দেওয়ার সময় তখন কালকেতু নিজেই কিন্তু বলছেন যে এই চণ্ডীকে আমরা আশ্বিন মাসে পুজো করি। তো আজকে এরকম পয়লা বৈশাখ উপলক্ষে এরকম একটা আমরা বৈশাখী আড্ডায় সবাই মিলিত হয়েছি, কিন্তু এই পটের গানের কিন্তু কোনো নির্দিষ্ট বিশেষ কাল বা সময় কিন্তু নেই। দুর্গাপুজো ছাড়াও বছরের বিভিন্ন সময়ে এই গান কিন্তু তারা গেয়ে থাকেন এবং ছবিও তারা এঁকে থাকেন। তো আসুন আমরা শুনে নিই সেই মূল চণ্ডী মঙ্গলের সেই পদটি। সেটি আমারই একটু নিজস্ব ভাবনা চিন্তায় কিছুটা লোকায়ত পাঁচালী সুরের আঙ্গিকে তৈরি করতে চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন শুনে নিয়ে সেই মূল গানটি। শরধনু স্তম্ভিত দেখিয়া মহাবীরে বলেন করুণাময়ী মৃদু মন্দ স্বরে, আহা মৃদু মন্দ স্বরে, বাণী মৃদু মন্দ স্বরে। আমি আইলাম ভগবতী তোরে দেব বর, লহবর কালকে তো তেজ ধনুষর, ওরে ফেলে ধনুষর, কালো রাখে ধনুষর। মানিক অঙ্গুরি সপ্ত নৃপতির ধন, ভাঙাইয়া কাটাইহ গুজরাট বন, সে যে গুজরাট বন, মহা গুজরাট বন। বাসা শত জনে দেবে করে চালো ধান, পালিবে সকল প্রজা পুত্রের সমান, প্রজাপুত্রের সমান, তারা রাজার বড় ধন। এমন শুনিয়া কালো চণ্ডীর বচন, এমন শুনিয়া কালো চণ্ডীর বচন, কৃতাঞ্জলি করি করে নিবেদন, পায়ে করে নিবেদন, ভক্ত করে নিবেদন। হিংসামতি বেদামি অতি নিচ জাতি, মোর ঘরে কি কারণে আসিলে পার্বতী, দয়াময়ী পার্বতী, উমা উমা পার্বতী। আতা শক্তি বট যদি নগেন্দ্র নন্দিনী, নিবেদিত মার পায়ে জোর করি পানি, জোর করি পানি, কালো শোনে সেই বাণী। নিজ মূর্তি ধরিলে প্রবোধে যাই মনে, সেই রূপে লোকে তোমা পুজোয় আসিনে, মাগো পুজোয় আসিনে, মহাপূজা গো আসিনে। এমন শুনিয়া মাতা কালোর বচন, এমন শুনিয়া মাতা কালোর বচন, নিজ মূর্তি ধরিতে অভয়া কইল মন। অভয়ার চরণে মজুক নিজ চিত, অভয়ার চরণে মজুক নিজ চিত। শ্রীকবি কঙ্কন গান মধুর সঙ্গীত, আহা মধুর সঙ্গীত, আহা মধুর সঙ্গীত। নমস্কার, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। ধন্যবাদ। শুভঙ্কর দে প্রকাশনা জগতের প্রিয় মানুষগুলির কাছে অপু দে নামেই বিশেষভাবে পরিচিত।
পৈতৃক সূত্রে অপাঠ্য বই প্রকাশের সঙ্গে যুক্ত। বিখ্যাত প্রকাশক দেজের এই প্রজন্মের ধারক। ছোটবেলা থেকেই বিদগ্ধ লেখক লেখিকাদের সান্নিধ্যে এসেছেন। ভালো লাগে ভ্রমণ কাহিনী এবং অবশ্যই ভ্রমণ করতে সঙ্গে ছবি তোলাটাও একটা নেশা। আজ শুভঙ্করের কাছ থেকে আমরা শুনে নেব বইপাড়ার নববর্ষের কথা। তার সাথে আলাপচারিতায় শ্রী চন্দ্রনাথ চট্টোপাধ্যায়। অপু আজকে এসছে আমাদের এই অনুষ্ঠানে, অত্যন্ত আনন্দিত, কারণ অপুর কাছ থেকে আমরা শুনে নেবো যে বইপাড়ার হালখাতার গল্প। মানে এটা তো অন্য কেউ এত রসিয়ে বলতে পারবে, কারণ অপু ছোটবেলা থেকে তার রক্তে রক্তে অনুভব করেছে যে বইপাড়ায় কিভাবে ইয়ে হতো, হালখাতা হতো। আমরা প্রথমে যেটা জানবো যে প্রকাশনা জগতে হালখাতা বা নববর্ষের দিন একটা অন্য মাত্রা যোগ হয়, এটা একটা পরম্পরা। প্রথমে জানতে চাইবো যে এই বিশেষ দিনটির সঙ্গে বইপাড়ার যোগসূত্রটা কোথায়? আসলে বইপাড়ার সঙ্গে হালখাতার অবশ্যই যোগসূত্র একটা আছে, কেননা হালখাতা মানে আমরা সাধারণত যেসব জায়গায় নেমন্তন্ন, আমি আমার মামার বাড়িতেও দেখেছি যে মুদিখানা থেকে নেমন্তন্ন কার্ড আসতো, যে এই সময় যাদের ধার বাকি থাকে বা কিছু পাওনা গন্ডা থাকে সেগুলো মিটিয়ে দেওয়া হয়। বইটাও কিন্তু একটা ব্যবসা আর কি, এবং এখানেও কিন্তু হালখাতা হয়। একটা আমি আমার ছোটবেলায় দেখেছি যে নববর্ষকে ঘিরেই পুজো এবং নববর্ষকে ঘিরেই নতুন খাতা, হিসেবের খাতাটা আসতো, এবং কালীঘাটে আমার এখান থেকে কর্মী গিয়ে কালীঘাটে লাইন দিয়ে সেই খাতা পুজো করে এনে তারপরে এখানে সেটা শুরু হতো, নতুন হিসেবের খাতাটা। আবার যারা যারা দিতেন তাদের নাম লিখে, আমার মনে আছে যে স্বপন মজুমদার প্রতি বছর কিছু না কিছু টাকা জমা রাখতেন। হ্যাঁ, সেটা পরে বই নিয়ে যেতেন, সেখানে কাটা হতো বা যাই হোক, কিন্তু প্রতি বছর 100 টাকা, 200 টাকা, 500 টাকা যাই হোক না কেন তিনি আমার নামে এটা জমা রাখো বলে এটা জমা দিয়ে যেতেন। তো এইটা আমি আমার ছোটবেলা থেকে দেখে এসেছি, এবং আমি শুনেছি যে আমার যিনি ছিলেন বঙ্কিম বাবু বলে, তিনি মারা গেছেন, কর্মী ছিলেন, তিনি ওই কালীঘাটে গিয়ে লাইন দিয়ে ভোর বেলায়, মানে সে অন্ধকার থাকতে যেতেন এবং লাইন দিয়ে সেই খাতা পুজো করে নিয়ে আসতেন, সেই খাতায় প্রথম হিসেব লেখা হতো। তো এইটা আস্তে আস্তে যখন সময় গড়িয়ে আসতো, তারপরে লেখকেরা আসতে শুরু করতেন। তখন আমি খুবই ছোট, 7-8 বছর বয়স। সেই সময়ের আমি লেখকদের দেখেছি, এবং আমার হাতে তখন একটা ছোট্ট অটোগ্রাফ খাতা থাকতো আর একটা ছোট ক্যামেরা থাকতো, সেটাও একজন লেখক আমাকে দিয়েছিলেন, অশোক গুপ্ত, তার নাম বিক্রমাদিত্য নামে লিখতেন, তিনি ছিলেন অ্যাম্বাসাডার। তার ফলে তার কাছ থেকে একটা ক্যামেরা আমি উপহার পেয়েছিলাম এবং তাতে ছবি তুলতাম। তো সেই সময়ে বহু লেখকের আমি ছবি তুলেছি এবং বহু লেখকের সই সংগ্রহ করেছি। এটা তখন আমার সেই পর্বটার পরে আসছি। তার আগে একটা ছোট্ট কথা, তোমার সম্প্রতি একটা লেখা, অসাধারণ লেখা পড়লাম যে চড়ক নিয়ে। তো নববর্ষের আগের দিন চড়ক অনুষ্ঠিত হয়, এই চড়কও তো একটা বিশেষ পার্বণ, তাই নববর্ষের ঠিক আগের দিনটা কিরকম কাটছে? নববর্ষের আগের দিনটা অদ্ভুতভাবে, এটা আমি জানি না কতজন জানেন, কিন্তু এই গোল দিঘি মানে কলেজ স্কোয়ারের ভেতরে, এই দিঘিটার চারপাশে বাইরে থেকে বহু লোকজন তাদের জিনিসপত্র নিয়ে আসতেন। তাতে থাকতো মাটির পুতুল, থাকতো মাটির লক্ষ্মী ভাঁড়, থাকতো বিভিন্ন লক্ষ্মী গণেশ মূর্তি, থাকতো নানান রকমের সমস্ত জিনিসপত্র নিয়ে এসে সেগুলো রাখতেন। এমনকি ছোট ছোট প্লেটের ওপরে মাটির তৈরি আম, কলা ছোট ছোট করে সেটাকে সুন্দর করে সাজিয়ে তার উপরে আবার পলিথিন দিয়ে মুড়ে সেগুলোকে বিক্রি করতো। খুব ভালো লাগতো দেখতে আর কি। এমনকি লক্ষ্মী ভাঁড় গুলোও ছিল এক এক রকমের, কোনোটা আম ছিল, কোনোটা পেঁপে আকৃতি ছিল, এরকম মানে বিভিন্ন রকমের ছিল।
তো এখন সেরকম লক্ষ্মী ভাঁড়ও এখন এবছর তো, গত বছর তো হয়নি, আবার এবছর যখন আমরা এখান থেকে গেলাম যে লক্ষ্মী গণেশ কিনতে, প্রতি বছরই এই চড়ক উৎসবে কলেজ স্কোয়ারের ওখান থেকে একদিনের জন্য এই মেলাটা বসে। তো আমরা গেছিলাম লক্ষ্মী গণেশ কিনতে, কিন্তু খুব দুঃখ লাগলো যে মাত্র 3-4টে স্টল বসেছে, মানে দোকান ওই মেঝেতে পলিথিন পাতিয়ে তাতে সাজিয়ে বসেছে, কিন্তু সেভাবে মেলা হয়নি এবছর। মানে ছোটবেলার মেলাটা পাওয়া যায়। ছোটবেলার মেলাটা ভীষণ ভাবে মিস করলাম আর কি। কিন্তু এটা খুব ছিল যে তখন আসতাম আগের দিন বইপাড়াতে, এবং আমাদের যখন ওই হতো কি, যারা বই কিনতে আসতেন সেই দিন তাদেরকে একটা করে মিষ্টির প্যাকেট দেওয়া হতো। তার মধ্যে নানান রকমের মিষ্টি থাকতো, নিমকি থাকতো, এগুলো দিয়ে প্যাকেট করা হতো, এবং সেই প্যাকেটটাও আমরা নিজেরাই করতাম। করুণাময়ী থেকে মিষ্টি দিয়ে যেত, আর এখানে মিষ্টির প্যাকেটটা সেই ভাঁজ করে তার খাঁজ করা থাকতো, সেখানে ঢুকিয়ে দিয়ে একটা আলাদা একটা আনন্দ। এবং সেটা মানে দোকানের সব স্টাফেরা মিলে এবং আমরা সবাই মিলে পরিষ্কার করা, সেই মিষ্টির প্যাকেট তৈরি করা, এবং সন্ধেবেলা বিকেলবেলা হলেই মায়ের সঙ্গে ওই চড়কের মেলায় গিয়ে ওই কিছু না কিছু একটা কিনে আনা। এবং তাতে বিশেষ করে আমার লোভ থাকতো হচ্ছে বিভিন্ন রকমের বাজনা বিক্রি হতো আর কি, ওই ঢোল, কখনো ওই টেনে টেনে নিয়ে গেলে সেটা টাক 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 করতে করতে বাজতে বাজতে যেত, সেরকম এই জিনিসগুলো ভীষণ লোভনীয় ছিল, এই জিনিসগুলো কিনতাম। না, পুরোনো কলকাতার এই জিনিসটা তো এমনিও হারিয়ে গেছে একদমই। জানি না এবছর বিরন স্ট্রিটেও একটা চড়কের মেলা হয়, কিন্তু সেটাও এবছর বসেছে। হ্যাঁ, অতিমারির জন্য বসেনি। হ্যাঁ, কিন্তু সে জৌলুসও কমে গেছে, তবে গ্রামের দিকে এখনো, হ্যাঁ আমি গ্রামের দিকেও চড়কে গেছি। চড়কটা কিন্তু যে শুধুমাত্র নববর্ষের আগের দিনেই হয় তা নয়, এই এই সময়টাকে ঘিরেই হয় আর কি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে হয়। আমি গ্রামে, আমার তো গ্রামে বাড়ি, সেখানেও কিন্তু চড়কের মেলা আমি দেখেছি আর কি। এবং সেখানে, এবং আরো একটা জিনিস যেটা প্রায় হারিয়ে গেছে, সেটা হচ্ছে বহুরূপী। এই যে সেজে রং মেখে আসা এবং কখনো কখনো দালানে বসে যাওয়া, এমনকি আমাদের দোকানেও দেখেছি আমি যে কালী সেজে, নববর্ষের দিনই কালী সেজে এসছে, সে এসে মিষ্টি প্যাকেট নিয়েছে, কিছু নিয়েছে, নিয়ে সে আবার বেরিয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু কমে গেছে এখন, কলকাতা শহরে খুব কম দেখা যায়। বলছি, মানে দেশ পাবলিশিং প্রকাশনা জগতের একটি মহিরুহ। এখানে নববর্ষের দিন এটি বিশেষ আড্ডা বসতো এবং এখনো বসে। এই 2 বছরের কথা বলছি না, প্রখ্যাত সাহিত্যিকরা আসেন। ছোটবেলার সেই সব স্মৃতি এবার একটু শুনি, মানে সেই সব একটা খুব মজার ঘটনা আছে, সেটা হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়। তো বাবা, তখন আমি খুব ছোট, এটা খুব সম্ভবত হবে 88 সাল, 1388, তার মানে 1981 এরকম সময়। তখন আমার 5 বছর বয়স। তো ওই সময় আমি বাবার কাছে শুনেছি যে শক্তি চট্টোপাধ্যায় এসছেন দোকানে। বাবা জিজ্ঞেস করেছেন যে আপনার জন্য কি আনবো। তো শক্তি চট্টোপাধ্যায় এরকম করে দেখিয়েছেন যে এটা কি জানো? আমার বলেছেন না, কি বলুন। না, এটা হচ্ছে থামস আপ। ওই সময় থামস আপ মানে আমাদের কলকাতা শহরে বোধহয় মানে সদ্য এসছে, সেভাবে ছড়াইনি আর কি আমাদের মধ্যে। না, আমাকে একটা তুমি থামস আপ খাওয়াও। তো সেই ছবিটাও আছে, আমি দেখেছি আর কি, যে শক্তি চট্টোপাধ্যায় এরকম করে রেখেছেন, বাবা সামনে ঝুঁকে আছেন। আর এই ছবিটা মোনা চৌধুরী, বিখ্যাত ফটোগ্রাফার ছিলেন, হ্যাঁ মোনা চৌধুরী, তিনি ছবিটা তুলেছেন। তো এরকম একটা ঘটনা। শ্যামল গঙ্গোপাধ্যায় অসম্ভব সুপুরুষ। তিনি যখন আমাদের দোকানে ঢুকতেন, তখন একটা সময়, আজ থেকে প্রায় 5-6 বছর আগে পর্যন্ত ছিল আর কি, আমাদের এই উঠোনে প্রচুর ডাব এনে রাখা হতো। তো শ্যামল গঙ্গোপাধ্যায় ঢুকছেন, ঢুকে ঠিক উঠোনে ওখানে দাঁড়িয়ে দেখতেন কোন ডাবটা বড়। সেরকম একটা পেল্লাই সাইজের একটা ডাব দেখে বলতেন ওই ডাবটা বের করো। ওইটা নিয়ে আমি বলতেন এটা কেটে নিয়ে এসো, আমি ভেতরে যাচ্ছি। যে ভেতরে বসতেন, ডাবটা ওনাকে কেটে নিয়ে আসা হতো। নিয়ে এলে উনি জলটা খাওয়ার পরে আঙুলটা দিয়ে এরকম একবার দেখে নিতেন ভেতরে কতটা শ্বাস আছে।
তারপরে বলতেন এটা কেটে নিয়ে এসো, ওই শাঁসটা উনি খেতেন আর কি, খুব তৃপ্তি সহকারে খেতেন। এই এই তারপর এই স্মৃতিগুলো একটা বিরাট ব্যাপার। একদমই, মানে এইটা আরো এবং আরো দু একটা ছোটখাটো স্মৃতি শুনি, গল্প। হ্যাঁ অবশ্যই, এবং মাছের আমাদের এখানে তখন মা, যেহেতু দোকানের ওপরেই আমাদের বাড়ি আর কি, তো ডিমের ডেভিল, মাছের চপ এগুলো তৈরি করা হয় আর কি। এগুলো খেয়ে দিয়ে মানে সব লেখকেরা খুব, এবং বুদ্ধদেব গুহ যখন আসেন আর কি, বুদ্ধদেব গুহ মোটামুটি দুপুর বেলায় আসেন, লাঞ্চের আগে এসে আড্ডা জমাতেন, আড্ডা হওয়ার পরে একটা গান গাইতেন, প্রতি বছর একটা করে টপ্পা গান গাইবেন, এবং গান গাওয়ার পরে মা হ্যালো, হ্যাঁ না, বলবো, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মা তার জন্য রান্না করতেন, এবং সেই রান্না টিফিন কৌটে ভরে তিনি সেটা নিয়ে যেতেন। মানে বাহ, এটা লেখকের সঙ্গে যে শুধুমাত্র প্রকাশক এবং লেখকের সম্পর্ক আমাদের এখানে, সেটা ছাপিয়েও বোধহয় কোথাও একটা একটা আত্মিক সম্পর্কের জায়গা। মানে সেখানে আগের দিনই ফোন করে কিন্তু মাকে বলে দিতেন যে আমি কিন্তু যাচ্ছি, তুই আমার জন্য সব রান্না করে আমাকে টিফিন কৌটোয় দিয়ে দিবি, আমি বাড়িতে এসে তোর বৌদির সঙ্গে খাবো। মানে ঋতু গুহর সঙ্গে বসে খাবেন। মানে দেশ পাবলিশিং এর এই ডাবের কথাটা বললে, দুটো বৈশিষ্ট্য দেশ পাবলিশিং এর আছে। একটা হচ্ছে ডাব, মানে আমি নিজেও তো দেখেছি, আর একটা হচ্ছে লাল খেরোর খাতা, যেটা লাল খেরোর খাতা। যেটার মধ্যে সবার সই নেওয়া হয়। সবার শুধু সই নয়, মানে নানান জনের নানান রকমের মন্তব্য করতেন। সেই লাল খেরোর খাতাটা একটু বলো, ওইটা একটা খুব মজার জিনিস। এই হচ্ছে সেই খাতা আর কি। হ্যাঁ, এখানে শক্তি চট্টোপাধ্যায়ের ওই লেখাটার কথা বলছি। একটা লেখা লিখেছিলেন 1388 সালে, সারা জীবন ধরে কে ছাপবে বলে এই চিৎকার, ভালোবাসা মন্দবাসা কে জানে, কে শক্তি। শক্তি চট্টোপাধ্যায়। এরপরে আরেকটি পূর্ণেন্দু পত্রী একটা লেখা লিখেছিলেন, খুব ইন্টারেস্টিং একটা লেখা। এটাও 1984 সালে লিখেছেন। তখন এই নববর্ষের দিন লেখকদের একটা করে চেক দেওয়া হতো। এটা সেই সময় আর কি। তো এটা তখন লিখছেন যে আমাদের মোটা সোটার রয়্যালটির হেতু দেজ রোজ বড় হোক যেন কালকেতু। এখানে আমাদের এই নববর্ষের কার্ড, যে কার্ডটা আমরা আমন্ত্রণের জন্য পাঠাই আর কি, সেই কার্ডের ডিজাইন করতেন গৌতম রায়। তিনি একদিকে আর্টিস্ট ছিলেন, প্রচুর প্রচ্ছদ তৈরি করেছেন, এবং লেখক ছিলেন, নাট্যকার ছিলেন। তো তিনি খুব সুন্দর একটা লেখা লিখেছিলেন 1390 সালে, সুধাংশুর পরমায়ু মিনিমাম 75 বছর চাই। তো এরকম বহুজন বহু সময় নানান রকমের লেখা লিখেছেন আর কি। না, ভবিষ্যতে কি একটা পরিকল্পনা করা যায় যে এই লেখাগুলোই তো একটা বই হয়ে উঠতে পারে? হ্যাঁ, আসলে আমার ইচ্ছে ছিল যে দেশের 50 বছর, জানি না আমরা এই মহামারী থেকে কবে বেরোতে পারবো। তো ইচ্ছে ছিল যে এই যে জিনিসগুলো নিয়ে, এবং আমার মানে বাবাকে লেখকদের প্রচুর চিঠিপত্র আছে, সেগুলোকে নিয়ে কোথাও একটা এক্সিবিশন করা, কোথাও একটা ছোট্ট একটা পুস্তিকার মতন তৈরি করা। তো এই ব্যাপারটা জানি না কবে করে উঠতে পারবো আর কি। দেশের 50 বছর উপলক্ষে এটা করার ইচ্ছে আছে, এবং এই সঙ্গে আমরা অবশ্যই অপেক্ষায় থাকবো, কারণ এটা একটা বাংলা সাহিত্যের একটা গৌরব একদম। এবং আপনি বোধহয় এটাও জানেন যে আমরা গত কয়েক বছর ধরে আর একটা জিনিস আমরা করি, সেটা হচ্ছে নববর্ষে ক্যালেন্ডার করি। এবং এই ক্যালেন্ডারটাও তো আপনি তো দেখেছেন, আপনি জানেন খুব আসলে ওটাও কিন্তু হয় হচ্ছে বই নিয়ে। মানে আমাদের যে ক্যালেন্ডারটা তৈরি হয়, সেই ক্যালেন্ডারটাও কিন্তু বইকে ঘিরেই ক্যালেন্ডারটা হয়, বইয়ের তথ্য দিয়ে, বইয়ের গল্প দিয়ে। মানে সেটা কখনো ভূত নিয়ে হয়, কখনো কবিতা নিয়ে হয়,
কখনো গল্প নিয়ে হয়। এবছর আমরা করেছি ক্যালেন্ডার, এবং সেটা গল্প নিয়ে, ছোট গল্পের গল্প বলে আমরা একটা ক্যালেন্ডার তৈরি করেছি। তোমার কাছে একটা শেষ প্রশ্ন জানতে চাইবো। অবশ্যই। যে এই সোশ্যাল মিডিয়ার যুগে বই পড়ার নববর্ষের সেই সোনালী দিনগুলো কি একই আছে, না আড্ডাটা কমে গেছে? আমরা এবছর নববর্ষ পালন করি আর কি, অনুষ্ঠান করি। তো তাতে যেহেতু লেখকদেরও বয়স হয়েছে, এবং সত্যি বলতে কি মানে এমন একটা সময় এর মধ্যে দিয়ে চলেছি যেখানে কিন্তু তারাও ভীষণ ভয় পাচ্ছেন যে বাড়ি থেকে বেরোতে, আসতে, কোথাও কোনো জমায়েত হলে সেখানে যেতে ভয় পাচ্ছেন। তার মধ্যে অবশ্যই মানে একটা যে সময় আড্ডা দেখে এসছি আর কি আমি, যেখানে পূর্ণেন্দু পত্রী বসে আছেন, একসঙ্গে শঙ্খবাবু বসে আছেন, তার পাশে বুদ্ধদেব গুহ, নিমাই ভট্টাচার্য একসঙ্গে যেখানে বসে আড্ডা দিচ্ছেন একে অপরের সঙ্গে। এবং লাস্ট 2 বছর আগে পর্যন্ত দেখেছি যে দেবেশ রায় আর এদিকে সুবোধ সরকার দুজনের মধ্যে তর্ক লেগেছে একটি বিষয় নিয়ে, এবং সেটা কিন্তু খুব সুস্থ। তার মানে এই নয় যে একটা ঝগড়ার জায়গায় গেছে, কিন্তু সেটা নয়, কিন্তু একটা বিষয় নিয়ে খুব একটা দুজনের মধ্যে একটা তর্ক শুরু হয়েছিল। তো এইটা কিন্তু নববর্ষের আড্ডাটা এখনো আছে। এবং এই বছরেও যেরকম কয়েকজন এসছিলেন, তার মধ্যে পবিত্র সরকার এসছিলেন, জয় গোস্বামী এসছিলেন। তো এই আড্ডা এবং লেখকদের মধ্যে এই আবার যেরকম বুদ্ধদেব গুহ 2 বছর আগে এসে কিন্তু ফিরে গেছিলেন তার পুরনো স্মৃতিতে, যখন যে সময় উনি দেজে এসে আড্ডা বসতেন এবং সেই সময় কারা কারা আসতেন সেই কথার আলোচনায় চলে গেছিলেন। তো এইটা কিন্তু যারা আসেন এখনো সেই আড্ডাটা হয়। হয়তো কি বলবো, সময়ের সাথে সাথে কিছুটা হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু আড্ডাবাজ লেখকই তো কমে যাচ্ছে। একদমই আড্ডাবাজ লেখকই তো কমে যাচ্ছে, নেই আর কে, হাতে গোনা তো আর 2-1 শীর্ষেন্দু বাবু ছাড়া এরকম না, যে বসে আড্ডা দিতেন দেওয়া, সেইটা খুব কমে গেছে। আমার মনে হয় সেটা বোধহয় নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কিন্তু মানে একসঙ্গে তো দেশ ছাড়াও আরো জায়গায় মিত্র ঘোষও হতো। হ্যাঁ, মিত্র ঘোষের মানে আমি নিজে মানে একটা সময় আমি বেরিয়ে যেতাম দোকান থেকে, সেটা দুপুরের একটা ওই ঘন্টা দেড়েকের জন্য আমি যারা যারা নেমন্তন্ন করতেন সেই নেমন্তন্ন রক্ষা করার জন্য বেরিয়ে গিয়ে প্রথমে যেতাম হচ্ছে নির্মলে, তারপর ওখান থেকে যেতাম মিত্র ঘোষে একটা বিশাল আড্ডা বসতো, এবং সেখানে খাওয়া দাওয়াটাও ছিল কিন্তু খুব মজার। কখনো ঘুগনি আসতো, কখনো আলু কাবলি আসতো, এরকম একটা ব্যাপার ছিল মিত্র ঘোষে, খুব মজাদার ছিল। এবং সেখান থেকে যেতাম পত্রভারতী, তারপর যেতাম করুণায় হয়ে, আনন্দ হয়ে তারপর ফিরে আসতাম। আনন্দতেও মানে, এবং প্রত্যেকটা জায়গাতেই কিন্তু লেখকদের আড্ডা মিত্র ঘোষে আমার এখানে, তারপরে উনি আসতেন ঘুরে ঘুরে, তিনি হচ্ছেন সুব্রত মুখোপাধ্যায়, ভীষণ আড্ডাবাজ ছিলেন। তাকে আমরা গত বছর হারিয়েছি। আনন্দে যখন গেছি তখন দেখছি যে সেখানে মানে একদম আসরের মাতিয়ে রেখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, এরকম আর কি মানে। এবং এইগুলো কিন্তু একে একে আস্তে আস্তে তো কমে যাচ্ছে, আমরা এদেরকেও হারাচ্ছি। সেটাই। যাই হোক, আমরা আশা করব তরুণ প্রজন্ম হিসাবে তুমি পরবর্তী আড্ডা চালিয়ে যাবে, এবং এই আড্ডাটা বজায় রাখতে। এবং এটা শুধু দেশ নয়, এটা শুধু দেশ পাবলিশিং বা বই পড়া, মানে এটা একটা বই পড়ার ঐতিহ্য আমার মনে হয়। সুতরাং এই আড্ডাটা একটা সময় আমি যেটা দেখেছি পোশাকেও ক্ষেত্রে আর কি, যে ধুতি পাঞ্জাবি লেখকরা প্রায় প্রত্যেকেই ধুতি পাঞ্জাবি অথবা পাজামা পাঞ্জাবি পরে আসতেন, সেটাও এখন অনেকটা পাল্টেছে আর কি। হ্যাঁ, সেটা তো। সুতরাং এই আড্ডা চলুক, এবং তোমাকে অনেক অভিনন্দন যে তুমি আমাদের এই ধারাটা ধরে রেখেছো। আর আজকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও। হ্যাঁ, আপনাকেও অনেক ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আবার দেখা হবে, কথা হবে। হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা এখানেই শেষ করি এই পর্বটা, পরবর্তী পর্বে যাই। ডক্টর ববিতা বসুর এই প্রিয় ছাত্র গৌরব দাস 2004 সাল থেকে হারমোনিকা যন্ত্রটি বাজাচ্ছে। তার নিজস্ব একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলও আছে। গৌরব বিভিন্ন অগ্রণী FM ও টিভি চ্যানেলে নিয়মিত তার বাদ্য পরিবেশন করেন। এই সময়কার
একজন অন্যতম শ্রেষ্ঠ হারমোনিকা বাদক হিসেবে তিনি স্বীকৃত। শ্রী গৌরব দাস। সবাইকে আমার প্রণাম জানাই, যারা দেখছেন এবং আপনারা সবাইকে প্রণাম জানাই। আমি ধন্যবাদ জানাই এরকম একটা এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে মানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। বেশি সময় নষ্ট করব না, আমি আপনাদের একটু আমার হারমোনিকা বাজিয়ে শোনাই। আগে বলি, এই যন্ত্রটাকে আমরা হারমোনিকা বলি, যদিও যন্ত্রটি আমাদের এখানে বেশি মানে পরিচিত মাউথ অর্গান নামে, কিন্তু এটার আসল নাম হচ্ছে হারমোনিকা। গৌরব, আমি 1 মিনিট ইন্টারাপ্ট করবো? বলো, বলুন বলুন। একটা কথা শুধু দর্শকদের বলা, মানে যারা শুনছেন তাদের বলি, যারা দেখেছেন 2016 সালে গোর্কি সদনে শ্রীমতী অলকানন্দা রায় নৃত্য পরিবেশন করেছিলেন কলকাতা কথকতার অনুষ্ঠানে, এবং সেখানেই গৌরব প্রথম তার আমরা হারমোনিকা শুনি। একটা অসাধারণ বাজনাও বাজিয়েছিল, বন্দে মাতরম এই গানটি হারমোনিকায়, এবং তার সঙ্গে শ্রীমতী অলকানন্দা রায় নেচেছিলেন। সে একটা অপূর্ব স্মৃতি, যারা সেখানে ছিলেন তারা সেটা জানেন, দেখেছেন। গৌরব, মানে এটা আপনি বললেন, মানে এটা খুব খুব একটা বিশাল বড় পাওনা। মানে আমার ভাই অয়ন, তিনি মানে অলকানন্দা ম্যামের খুব কাছের স্টুডেন্ট আর কি। তো ওনার মানে অয়নের থ্রু দিয়ে ওনার সাথে পরিচয়, পরে এখন এতটাই ওনার সাথে ভালো সম্পর্ক যে আমি ওনার সাথে অনেকগুলো অনুষ্ঠানে বাজিয়েছি। এবং রিসেন্টলি আমার ইউটিউব চ্যানেলে একটা নতুন সিরিজ আমি শুরু করেছি, যার নাম দিয়েছি আনপ্লাগড। তো সেই সিরিজটাও উনি প্রমোট করেছেন, মানে ম্যাডামই প্রমোট করেছেন। তো এটা আমার কাছে খুব বড় একটা ভাগ্যের বিষয় যে আমি ওনার স্নেহ পেয়েছি। ঠিক আছে, আমি শুরু করছি। তো যেরকম হয় আর কি, আমাদের ট্র্যাডিশন অনুযায়ী, যে আমাদের বাঙালি যে কোনো অনুষ্ঠান একজনের গান ছাড়া একেবারেই অচল। তার গান দিয়ে শুরু করছি, এবং আমি প্রার্থনা করি তার গানে গানে এই অতিমারী এবং এরকম একটা সংকটময় কাল থেকে আমাদের মুক্তি ঘটবে।
ধন্যবাদ গৌরব এই কালবৈশাখীর আমেজটি তৈরি করার জন্য। ডক্টর সেজুতি গুপ্তের কণ্ঠে এবার আমরা গান শুনব। অর্থনীতির অধ্যাপক, বর্তমানে ইকবালপুর কলেজে পড়াচ্ছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করার পাশাপাশি তিনি নিজের সঙ্গীত সাধনাকে চলমান রেখেছেন। এর পাশাপাশি লেখালেখি করতেও তিনি বেশ পছন্দ করেন। শ্রীমতী সেজুতি গুপ্ত। সকলকে জানাই শুভ নববর্ষ। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা। তো দে বাবুর কথা শুনে আমার কিছু ছোটবেলার দু একটা কথা হঠাৎ মনে পড়লো। আমি চাকরি পাওয়ার পর বিমান মুখোপাধ্যায়ের কাছে কিছুদিন গান শিখেছিলাম এবং পরে জয়ন্ত বসুর কাছে। তো বিমান মুখোপাধ্যায়ের কাছে যখন আমি গান শিখেছিলাম তখন আমরা জানতাম নববর্ষের বৈঠক মানেই সেখানে রামনিধি গুপ্তকে নিয়ে কথা হবে, নিধুবাবুর টপ্পা এবং দাদা ঠাকুরের গল্প উনি খুব করতেন। তো প্রথমে আমি শুধু দুটো লাইন আমার হঠাৎ এখন মানে এটা স্বতঃস্ফূর্তভাবে মনে হলো, একটু আমেজটা তৈরি করার জন্য আমি দু লাইন গাইছি, তারপর আমি একটি সম্পূর্ণ টপ্পা গাইব। তো যে লাইন দুটো আমার এক্ষুনি মনে পড়লো সেই দুটো আমি প্রথমে গাইছি। কত সহজ দুটো লাইন দেখুন। এলো কলকাতাতে মন মাতাতে ঘোড়ায় টানা ট্রাম, ঘোড়ায় টানা ট্রাম, ঘোড়ায় টানা ট্রাম। এলো কলকাতাতে মন মাতাতে ঘোড়ায় টানা ট্রাম। তো এই লাইন্সগুলো খুব মনে পড়ে, গানটা আমার পুরোটা মনে নেই। এরপর আমি একটি সম্পূর্ণ টপ্পা গাইছি। গানটি হলো ভালোবাসিবে বলে ভালোবাসি নে। এটি অমর গীতি বলে একটি মুভিতে ব্যবহৃত হয়েছিল। তো সেই গানটি শোনাচ্ছি। ভালোবাসিবে বলে ভালোবাসিনে, ভালোবাসিবে বলে ভালোবাসিনে, আমারও স্বভাব গো, আমারও স্বভাব আমি তোমার বয়ার জানি নে, ভালো বাসিবে বলে ভালোবাসিনে, বিধু মুখে মধুর হাসি দেখতে বড় ভালোবাসি, আমি বিধু মুখে মধুর হাসি দেখতে বড়
আমি তাই তোমারে দেখতে আসি, আমি তাই তোমারে দেখতে আসি, দেখা দিতে আসিনে ভালো বাসিবে বলে, ভালো বাসিনে। সকলকে নমস্কার। পিনাকি ভট্টাচার্য পেশার তাগিদে সার্ভিস বিশেষজ্ঞ, কিন্তু নেশা আর বাঁচার তাগিদে বই পড়া আর আড্ডা দিতে ভালোবাসেন। বিভিন্ন পত্রপত্রিকাতে রম্য রচনা লেখা থেকে রূপালী পদ্মাতেও অভিনয় করেছেন তিনি। খেতে ভালোবাসেন বলে খাবারের ইতিহাস নিয়ে গভীর অনুসন্ধানী। আজ পিনাকির কাছ থেকে শুনে নেব বাঙালির নববর্ষের খাওয়া দাওয়ার গল্প। শ্রী পিনাকি ভট্টাচার্য। অনেক ধন্যবাদ টুম্পা। নববর্ষ নিয়ে, আমাদের বাংলার নববর্ষ নিয়ে বলতে গেলে সবার আগে আমরা একটা পুরনো বই একটু ঘেঁটে দেখা যাক। হুতুম কি বলছেন নববর্ষ নিয়ে। হুতুম প্যাঁচার নকশায় নববর্ষ নিয়ে কি লেখা রয়েছে একটু আমরা চোখ বুলিয়ে নিই। হুতুম বলছেন, ভূতকাল যেন আমাদের ভ্যাংচাতে ভ্যাংচাতে চলে গেলেন। বর্তমান বৎসর স্কুল মাস্টারের মতো গম্ভীরভাবে এসে পড়লেন। আমরা ভয়ে হর্ষে তটস্থ ও বিস্মিত। জেলার পুরানো হাকিম বদলি হলে নীল প্রজাদের মন যেমন ধুকপুক করে, স্কুলে নতুন ক্লাসে উঠলে নতুন মাস্টারের মুখ দেখে ছেলেদের বুক যেমন গুড়গুড় করে, মরুঞ্চে পোয়াতির বুড়ো বয়সের ছেলে হলে মন যেমন মহা সংশয় উপস্থিত হয়, পুরানোর যাওয়াতে নতুনের আশাতে আজ সংসার তেমনই অবস্থায় পড়লেন। ইংরেজরা নিউ ইয়ারের বড় আমোদ করেন, আগামীকে দাঁড়াগুয়া পান দিয়ে বরণ করে নেন, নেশার খোয়ারির সঙ্গে পুরানোকে বিদায় দেন। বাঙালিরা বছরটি ভালো রকমেই যাক আর খারাপই যাক, সজনে খাড়া চিবিয়ে ঢাকের বাদ্যি আর রাস্তার ধুলো দিয়ে পুরানোকে বিদায় দেন। কেবল কলসি উচ্ছুগ্য কর্তারা আর নতুন খাতাওয়ালারই নতুন বৎসরের মান রাখেন। এটা বলার একটা বড় কারণ হচ্ছে, আমাদের কলকাতায় বা আমাদের বাঙালিদের যেটা মূল প্রথা ছিল সেটা হচ্ছে চড়ক নিয়ে আমরা অনেক উৎসব উদ্দীপনা আমাদের মধ্যে দেখা যেত। বিভিন্ন জায়গায় চড়কের মেলা হতো। আমরা আমাদের ছোটবেলাতেও দেখেছি কলকাতার দক্ষিণ দিকে পদ্মপুকুরে, অপু যেটা বললেন একটু আগে, কলেজ স্কোয়ারের আশেপাশেও চড়কের মেলা বসতো, কোম্পানি বাগানের আশেপাশে সেখানেও চড়কের মেলা হতো। উত্তরে চড়কের গাছ লাগতো, চড়কের মেলা বসতো। এছাড়াও জেলেপাড়ার সং বেরোতো। বছরকে বরণ করার বদলে আমরা পুরনো বছরকে বিদায় দেওয়ার ব্যাপারেই আমরা চিরকাল বেশি নিজেদের জড়িয়ে রেখেছি। নতুন বছর যখন এলো, সেই নতুন বছরকে যেমন হুতুমও বলেছেন, যারা হালখাতা করেন তাদের ক্ষেত্রে, এবং কলসি উৎসর্গ যেটা একটি সনাতন হিন্দু প্রথা, যারা করছেন তাদের ক্ষেত্রেই পয়লা বৈশাখের একটা মানে থাকতো আগে।
এই প্রসঙ্গে আবার ফেরত আসবো, আগে একটা কথা বলি। আমাদের পয়লা বৈশাখ ছোটবেলায় কিভাবে শুরু হতো? কিছু খাবার ছিল যাদের অযাত্রা বলে মনে করা হতো। পয়লা বৈশাখের দিন সেই খাবারগুলো একেবারে খাওয়া চলবে না, যেমন ডিম, যেমন কলা, যেমন কচু। কলা ব্যাপারটা সত্যি দুর্ভাগা। কলা শুধু আমাদের কাছে পুজোতে লাগে, পুজোর যে কোনো মঙ্গল কাজে দরজায় কলা গাছ লাগছে, যে কোনো পুজোতে কলার ছড়া লাগছে। কিন্তু যখন আমরা নববর্ষ বা কোনো উৎসব অনুষ্ঠান বা পরীক্ষা বা কোনো শুভ কর্ম শুরু করব, তখন সেই কলাই হয়ে যায় আমাদের অযাত্রার কারণ। এখানে একটা খুব মজার ব্যাপার আমার মনে হয় বলাটা প্রাসঙ্গিক হবে। যেমন আমাদের ক্ষেত্রেও কিছু অযাত্রা বা অপয়া খাবার রয়েছে, সাহেবদের, ইংরেজদের কাছেও এরকমই বেশ কিছু খাবার রয়েছে। যেমন ডিম ওদের কাছে অপয়া সেরকম নয়, কিন্তু কলা ওদের কাছেও অপয়া। ওদের কাছে লবস্টার ব্যাপারটা কিন্তু বেশ অপয়া। মুরগি ওদের কাছে অপয়া। 1 জানুয়ারি ওরা এই টাইপের খাবার খেতে বা খাওয়া থেকে নিজেদের বিরত রাখে। এর পেছনে একটা অদ্ভুত কারণ আছে, কিন্তু সেটা হচ্ছে মুরগি যখন আঁচলায় পেছন দিকে আঁচলায়। যখন লবস্টারকে ধরার চেষ্টা করা হয়, লবস্টার ব্যাকস্ট্রোক দিয়ে পেছন দিকে মুভ করে। যারা পিছিয়ে যাচ্ছে বা পেছন দিকে আঁচড় কাটছে তাদের পরিত্যাগ করা হচ্ছে, বা যারা পেছন ফিরে তাকাচ্ছে বা পেছন দিকে হচ্ছে তাদের অপয়া মনে করা হচ্ছে বা মনে করছে ইংরেজরা। কলার ব্যাপারটা বোধ হয় খুব সম্ভবত যেটা বলা হয়, সে কোনো দিনে কোনো একটা জাহাজে কোনো ফুড পয়জনিং হয়েছিল সেই কলার জন্য। সেই কলা আমাদের বাঙালিদের কাছে, সাহেবদের কাছে, শহরের কাছে অপয়ই থেকে গেল। এই প্রসঙ্গে আবার আমি চড়কের ব্যাপারটা আসি। সাহেবরা যেখানে পেছন দিকে তাকানোটাকে অপয়া মনে করছেন, যে জিনিসগুলো পেছন দিকে আঁচড়ায় বা পেছন দিকে মুখ করে তাদের যেখানে অপয়া মনে করছেন, আমরা আবার তেমনি পুরোনো বছরের শেষ দিনটাকেই আমরা উদযাপন করছি। পয়লা বৈশাখ ব্যাপারটা কিন্তু উদযাপন আমরা যথেষ্ট সীমিত রেখেছি আগে, বর্তমানে সেটা একটা অনেক রীতি, অনেক রেওয়াজ বদলেছে, সেটা আলাদা কথা। আমাদের ছোটবেলায় দিন শুরু হতো প্রভাত তেজস্বরের নৃত্যং মহাপাতক নাশনম এই মন্ত্র দিয়ে। এটা একটা বিশেষ মন্ত্র। মা পুজোর দিন বা মানে পয়লা বৈশাখের দিন গেল, পরীক্ষার দিন, পরীক্ষার যেদিন রেজাল্ট বেরোবে, এই বিশেষ বিশেষ দিনগুলোয় সকালবেলা এই মন্ত্রটা পড়াতেন। তারপরে অন্যান্য দিনে স্নান করে ঠাকুর প্রণাম করি কি না করি সেটা খুব একটা গুরুত্বের ছিল না, কিন্তু পয়লা বৈশাখে ঠাকুর প্রণাম করতে হবে, সকালবেলা স্নানটা সকাল সকাল সেরে নিতে হবে, বাড়ির যারা গুরুজন তাদের প্রণাম করতে হবে। আর হ্যাঁ, তারপরে পোস্ট কার্ড হাতে চিঠি লিখতে বসতে হবে যে শ্রীচরণে সু অমুক, আপনি আমার নববর্ষের প্রণাম নেবেন, ইত্যাদি ইত্যাদি। বর্তমান প্রজন্ম এই ব্যাপারটা প্রায় ভুলেই গিয়েছে। তারা জানেও না পোস্টকার্ড কাকে বলে, তারা ইনল্যান্ড লেটারের কথাও জানে না। কিন্তু এগুলো নিয়েই কিন্তু আমরা বড় হয়েছি ছোটবেলায়। বিকেলগুলো ছিল খুব অন্যরকম। বিকেল বেলায় ছিল হচ্ছে মা বাবাদের সাথে, যদি নতুন কাপড় থাকতো তাহলে নতুন কাপড় পরে, নতুন প্যান্ট শার্ট পরে, আর যদি নতুন প্যান্ট শার্ট না হতো তাহলে অন্তত থোক দূরস্থ হয়ে মা বাবার সাথে বেরোনো হতো দোকানে, বিভিন্ন দোকানে যেখান থেকে আমন্ত্রণ আসতো। সেদিন খাতির একদম অন্যরকম। আর সেদিন মা বাবা সাধারণত যে শরবতের ব্যাপারে নিষেধাজ্ঞা থাকে, সেদিন সেই নিষেধাজ্ঞাটা অনেকটাই উঠে যেত। বিভিন্ন রকমের শরবত, বিভিন্ন রকমের খাবার, তার সাথে প্যাকেট, তার সাথে অনেক রকমের আলোর রোশনাই, হাসি
একটা সুন্দর একটা উৎসবের পরিবেশ। বাবার দেখতাম কিছু টাকা জমা দিচ্ছেন সেই দোকানে, দোকানদার খুব খুশি হয়ে সেই টাকাটা গ্রহণ করছেন, একটা খাতায় লিখে রাখতেন। পরে জানতে পারলাম সেই খাতাটার নামই হচ্ছে হাল খাতা। এই খাতাটাই সকালবেলায় গিয়ে কোনো মন্দিরে গিয়ে পুজো দেওয়া হয়, সেই ঠাকুরের সিঁদুর সেই খাতায় লেপা হয় এবং সেই খাতাতেই সারা বছরের হিসেব নিকেশ লেখা থাকে। এইভাবেই, এবং যখন বাড়ি ফিরতাম তখন পেট ভর্তি শরবত, গোল্ড স্পট, ক্যাম্পা কোলা, এগুলো হচ্ছে আমাদের ছোটবেলার শরবত। তখনও কোকোকোলা আসেনি, বা এসে আবার ফেরত চলে গিয়েছিল, দ্বিতীয় ফেজে আবার নতুন করে আসেনি। আর এই সমস্ত শরবত ছাড়া বিভিন্ন রকমের খাবার, অনেক ক্যালেন্ডার নিয়ে আসতাম, সেই ক্যালেন্ডারে বিভিন্ন রকমের ছবি। সে এত ক্যালেন্ডার, কে কটা ক্যালেন্ডার পেয়েছি সেটা নিয়ে একটা মোটামুটি প্রতিযোগিতা থাকতো। কিন্তু ঘরে তো ক্যালেন্ডার ঝুলবে, এ বাড়িতে হয়তো একটা ইংরেজি ক্যালেন্ডার, একটা বাংলা ক্যালেন্ডার এই থাকতো, দেশের বাড়িতে একটা বাংলা ক্যালেন্ডার, বাকি ক্যালেন্ডার গুলো যারা চাইতেন তাদের দেওয়া হতো। কিন্তু সেই দিন যেন অনেক ক্যালেন্ডার নিয়ে ফিরি, এইটা কিন্তু সবসময় মাথায় রাখা হতো। আর একটা কথা, সেটা হচ্ছে এই কলেজ স্ট্রিটের আড্ডা নিয়ে তো অপুবাবু অলরেডি বলেছেন, ভীষণ সুন্দর বলেছেন। আমি বসু স্ট্রিট যে নববর্ষের আড্ডা হতো, সেইটা নিয়ে বোধহয় দু চারটে কথা বলা যায়। বাঙালির রীতিগুলো কিভাবে রেওয়াজে বদলায়, একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে বসু স্ট্রিট আড্ডা। বসু স্ট্রিট আড্ডাতে বসু স্ট্রিটে মন্টু বাবু, যিনি বসু স্ট্রিট মালিক ছিলেন, তিনি এমনিতেই আড্ডাবাজ লোক ছিলেন। ওর ওখানে নিত্য আড্ডা বসতো অনিল চ্যাটার্জি, অনিল চট্টোপাধ্যায়, অভিনেতা অনিল চট্টোপাধ্যায় থেকে শুরু করে ভানু বন্দ্যোপাধ্যায়, কখনো কখনো ছবি বিশ্বাস, বিভিন্ন লোকজন আড্ডা দিতে আসতেন, উত্তম কুমার আসতেন। এইভাবে ওখানে একটা আড্ডার পরিবেশ ছিল। শুনেছি ইস্ট বেঙ্গলের ফুটবলার আহমেদ খান ওই বাড়িতেই থাকতেন, কাজী সেটাও আরেকটা আকর্ষণ ছিল। 1953 সালে, আমি এটা একটা লেখায় পড়েছিলাম, ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলের একটা স্মৃতিচারণায়। 1953 সালে লতা মঙ্গেশকর কলকাতায় এসেছিলেন এই পয়লা বৈশাখের আশেপাশে। সেই সময় মন্টুবাবু প্রচন্ড উত্তেজিত হয়ে গেলেন, লতা এসছে, গান গাইবে না? তা সেইখানে লতা মঙ্গেশকরের এসে ওঠার কথা ছিল হেমন্তর বাড়িতে, হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে, হেমন্তের বাড়িতেই উঠেছিলেন। কিন্তু লতা মঙ্গেশকর এসেছিলেন বলে সেই ইয়েতে একটা গানের একটা জলসা হয়, যেখানে হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর এরা সবাই গান গান, এবং পরে সেইটাই রেওয়াজে পরিণত হয়। প্রত্যেক বছর সেই অনুষ্ঠান হতে থাকে, বিভিন্ন শিল্পী সেখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে শুরু করেন, এবং সেখানে উত্তম কুমার কখনো গান গাইতেন, কখনো ওখানে ঘোষক হিসেবেও করেছেন। এগুলোই লেখাটাতেই পড়েছি, অনুষ্ঠানটা ঘোষণা করতেন। সেখানে ছবি বিশ্বাস আসতেন, উত্তম কুমার প্রণাম করতেন তার, তিনি যাদের গুরুজন হিসেবে সম্মান করতেন তাদের। সৌমিত্র চট্টোপাধ্যায় আসতেন। খুব সম্ভবত 1970 সাল অবধি এইটা চলেছে, কারণ নকশাল আন্দোলনের সময় যখন কলকাতা উত্তাল, তখন এইটা বন্ধ হয়ে গিয়েছিল। বাঙালিরা যে সাধারণত আড্ডা মারতে ভালোবাসে, আড্ডা দিতে ভালোবাসে, সেই আড্ডার সাথে যদি জলসা হয় সে তো আরো ভালো। কাজেই পয়লা বৈশাখ এক শ্রেণীর বাঙালি দৌড়তে হচ্ছে বসু স্ট্রিটে গানের জলসা শোনার জন্য এবং চলচ্চিত্র জগতের তারাদের দেখার জন্য। আর যারা পড়ুয়া মানুষ তারা কলেজ স্ট্রিটের আশেপাশে ভিড় করত, যাদের বই জন্য সারা বছর অপেক্ষা করে তাদের দেখতো, যে বিভিন্ন দোকানে তারা আড্ডায় বসেছেন সেটা দেখতো। এইভাবেই একটা পরিপূর্ণতা লাভ আর কি। আর পয়লা বৈশাখের ঠিক আগের দিন, চড়কের দিন, বরঞ্চ কলকাতাতে ঐতিহাসিকভাবে বিভিন্ন উৎসব হতো। যেমন আমি চড়কের কথাটা বললাম, সেরকমই আরেকটা ব্যাপার হতো জেলে পাড়ার সং।
জেলেপাড়া থেকে একটা সংঘের বড় শোভাযাত্রা বেরোতো। ঈশ্বর গুপ্ত লেখাতেও আমরা সেটার বিষয়ে আমরা জানতে পারি। আমি শুরুতেই যেটা বলেছিলাম যে কলসি উৎসর্গের ব্যাপারটা, সেটা যে কেন করা হতো জানি না। বর্তমানে সেটা অক্ষয় তৃতীয়ার দিন চলে এসেছে, কিন্তু কুতুবের লেখায় যেটা পাই যে সেটা একসময় পয়লা বৈশাখে হতো। হতে পারে সেটা সেই উপনিষদের পূর্ণ মদ পূর্ণ মীরা পূর্ণ মদস্যতে, সেইটার জন্য পূর্ণতেই পূর্ণতা লাভ, সেটা মাথায় রেখে হয়তো করা হতো। পয়লা বৈশাখ মানে একটা নতুন বছর, নতুন করে অনেক প্রতিজ্ঞা করা, অনেক শপথ করা। যেমন সুনীল গঙ্গোপাধ্যায় একটা কথা বলেছিলেন, সিগারেট ছেড়ে দেওয়া কোনো ব্যাপার নাকি, আমি তো প্রত্যেক পয়লা বৈশাখ বা পয়লা জানুয়ারি কোনো একটা বলেছিলেন আমি ওই দিন ছেড়ে দিয়ে থাকি। নতুন শপথ নেওয়া, নতুনভাবে দিন শুরু করা, নতুনভাবে বছরটা যাতে চলে সেই দিকে নিজের মনকে শক্ত করে সেই দিকে এগিয়ে চলা। পয়লা বৈশাখটা এখন কিন্তু রেওয়াজ হয়ে গেছে অনেকটাই। এই যে দোকানগুলো যে হালখাতা করে, সেইটা এখন ধর্মের অংশ হয়ে গিয়েছে। এখন সবাই ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং এর ব্যাপার হয়ে গেছে। এখন সবাই ট্যালি সফটওয়্যার ব্যবহার করছে দোকানে, কিন্তু তা সত্ত্বেও পয়লা বৈশাখের হালখাতা ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ আমরা বাঙালিদের কাছে অন্যান্য দিন যাই হোক, পয়লা বৈশাখটা একেবারে অন্যরকম। ধন্যবাদ পিনাকি বাবু, অনেক কিছু জানতে পারলাম, ভালো লাগলো। আবার আমরা ফিরে আসবো গানে। শিল্পী রাজস্বী ভট্টাচার্য উত্তরপাড়া সঙ্গীত চক্র থেকে রবীন্দ্রসঙ্গীতের তালিম নিয়েছেন। বাংলার ছাত্রী গানকে নিয়েছেন প্রাণে। শ্রী সন্দীপ নাগ মহাশয়ের কাছে ধ্রুপদ সঙ্গীতের তালিম নিয়েছেন। শ্রী অগ্নিয় বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়েছেন রবীন্দ্রসঙ্গীতের তালিম, এবং লোকসঙ্গীতেরও তালিম নিয়েছেন উনি শুভেন্দু মাইতির কাছ থেকে। শ্রীমতী রাজস্বী ভট্টাচার্যের গান আমরা এখন শুনি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আর ভীষণ ভালো লাগছে আমন্ত্রণ পেয়ে। আমার এরকম বৈঠকি আড্ডার অনুভূতি কোনো সময় হয়নি, এরকম জুম মিটিং এ। সচরাচর আমরা সামনাসামনি বসেই পয়লা বৈশাখের দিন আড্ডা বা এই ধরনের আড্ডা হয়ে থাকে, কিন্তু এটাও বেশ ভালো লাগছে, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আমি গানেই চলে যাচ্ছি সরাসরি। আমি প্রথম গানটা গাইছি, সেটা হচ্ছে দ্বিজেন্দ্র লালের একটি গান, খুবই পরিচিত গান। আমি আমার মতো করে শোনাচ্ছি। আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু করিব পান। মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু করিব পান। ঘুমাবো কেতকী সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান। ঘুমাবো কেতকী সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান। মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু করিব পান। কবিতা করিবে আমাকে বিজন, প্রেম করিবে স্বপ্ন সৃজন। কবিতা করিবে আমাকে বিজন, প্রেম করিবে স্বপ্ন সৃজন। স্বর্গের ওপরে হবে সহচরী, দেবতা করিবে হৃদয় দান। মলয় বাতাসে ভেসে যাব শুধু,
কুসুমের মধু করিব পান। আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু করিব পান। সন্ধ্যার মেঘে করিব দুকুল, ইন্দ্রধনুরে চন্দ্রহার। তারায় করিব কর্ণের দুল, জড়াবো গায়েতে অন্ধকার। সন্ধ্যার মেঘে করিব দুকুল, ইন্দ্রধনুরে চন্দ্রহার। তারায় করিব কর্ণের দুল, জড়াবো গায়েতে অন্ধকার। বাষ্পের সনে আকাশে উঠিব, বৃষ্টির সনে ধরায় লুটিব। বাষ্পের সনে আকাশে উঠিব, বৃষ্টির সনে ধরায় লুটিব। সিন্ধুর সনে সাগরে ছুটিব, ঝঞ্ঝার সনে গাহিব গান। মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু করিব পান। আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু, কুসুমের মধু করিব পান। এবার আমরা ফিরে আসব সুভদ্র কল্যাণের কাছে। সুভদ্র কল্যাণের তবলা তরঙ্গেতে ভরে উঠুক এই বৈশাখী আড্ডা। শ্রী সুভদ্র কল্যাণ। নমস্কার, আমি সুভদ্র কল্যাণ। সকলকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও প্রণাম জানাই। BanglaLive.com এবং কলকাতা কথকথাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সিং বিটস পরিবেশন করতে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আজ বাজাবো একটি সন্ধ্যা সঙ্গীত।
অনেক ধন্যবাদ সুভদ্র কল্যাণ, এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমার মতো সবারই ভালো লেগেছে, একটুখানি বলতে পারি। সুমনা। ছোটবেলা থেকে দিদিদের অনুপ্রেরণায় আবৃত্তি শেখা শুরু মিহির রক্ষিত মহাশয়ের। পরবর্তীকালে কলকাতায় এসে আবৃত্তির প্রকৃত শিক্ষা শুরু হয় প্রখ্যাত আবৃত্তিকার নীলাদ্রি শেখর বসুর কাছে। বর্তমানে আলাপ আবৃত্তি শিক্ষণ কেন্দ্র নামে নিজস্ব প্রতিষ্ঠানে নিয়মিত চর্চা করেন ও শিক্ষা প্রদান করেন শ্রী মিহির রক্ষিত। নমস্কার সমস্ত শ্রোতাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আর BanglaLive.com আর কলকাতা কথকতা, এই যে এরা যে আমাকে এই জায়গাটায় আপনাদের কবিতা শোনানোর সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞ। আর নববর্ষে আমি কিছু বিভিন্ন স্বাদের কবিতা আপনাদের শোনাবো। রবীন্দ্রনাথের নববর্ষ থেকে কিছু অংশ আমি বলছি। নিশি অবসান প্রায়, ওই পুরাতন বর্ষ হয় গত। আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও শত্রু হও, যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজিকার মতো। পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত। আজি বাঁধিতেছি বসি সংকল্প নূতন অন্তরে আমার। সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন ভুলিব আবার। তখন কঠিন ঘাতে এনো অশ্রু আঁখি পাতে, অধমের করিও বিচার। আজি নববর্ষ প্রভাতে ভিক্ষা চাহি মার্জনা সবার। যদি ব্যর্থ হয় প্রাণ, যদি দুঃখ ঘটে কদিনের কথা, একদা মুছিয়া যাবে সংসারের পটে শূন্য নিষ্ফলতা। জগতে কি তুমি একা? চতুর্দিকে যায় দেখা, সুদূর পর কত দুঃখ ব্যথা। তুমি শুধু ক্ষুদ্র একজন, এ সংসারে অনন্ত জনতা। যতক্ষণ আছো পিথা, স্থির দীপ্তি থাকো তারার মতন। সুখ যদি নাহি পাও, শান্তি মনে রাখো করিয়া যতন। যুদ্ধ করি নিরবধি, বাঁচিতে না পারো যদি, পরাভব করে আক্রমণ। কেমনে মরিতে হয় তবে, শেখো তাই করি প্রাণপণ। জীবনের এই পথ কে বলিতে পারে বাকি আছে কত। মাঝে কত বিঘ্ন শোক, কত ক্ষুরধারে হৃদয়ের ক্ষত। পুনর্বার কালী হতে চলি বসে তপ্ত পথে, ক্ষমা করো আজিকার মতো। পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত। ওই যায় চলে যায় কাল পরপারে মোর পুরাতন। এই বেলা ওরে মন বল অশ্রুধারে কৃতজ্ঞ বচন। বল তারে দুঃখ সুখ দিয়েছ ভরিয়া বুক, চিরকাল রহিবে স্মরণ। যাহা কিছু লয়ে গেলে সাথে, তোমারে করিন সমর্পণ। ওই এলো এ জীবনে নূতন প্রভাতে নূতন বরষ। মনে করি প্রীতি ভরে বাঁধি হাতে হাত, না পাই সাহস। নব অতিথিরে তবু ফিরাইতে নাই কভু। এসো এসো নূতন দিবস, ভরিলাম পুণ্য অশ্রু জলে। আজিকার
মঙ্গল কলস। উদ্বোধন। শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। যারা আসে যায়, হাসে আর চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নেচে ছুটে ধায়, কথা না শুধায়, ফুটে আর টুটে পদকে, তাহাদেরই গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। প্রতি নিমেষের কাহিনী আজি বসে বসে গাঁথিসনে আর বাঁধিসনে স্মৃতিবাহিনী। যা সে আসুক, যা হবার হোক, যাহা চলে যায় মুছে যাক শোক, গেধে যাক দুলোক ভুলোক প্রতিপলকের রাগিনী। নিমেষে নিমেষ হয়ে যাক শেষ বহি নিমেষের কাহিনী। ফুরায় যা দেরে ফুরাতে, ছিন্ন মালার ভ্রষ্ট কুসুম ফিরে যাসনে কো কুড়াতে। বুঝি নাই যাহা চাই না বুঝিতে, জুটিল না যাহা চাই না খুঁজিতে, পুরিল না যাহা কে রবে জুঝিতে তারি গহ্বর পুরাতে। যখন যা পাস মিটাইনে আস, ফুরাইলে দিস ফুরাতে। ওরে থাক থাক কাঁদনি, দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেরে নিজ হাতে বাঁধা বাঁধনি। যে সহজ তোর রয়েছে সম্মুখে, আদরে তাহারে ডেকে নেড়ে বুকে। আজিকার মতো যাক যাক চুকে যত অসাধ্য সাধনী, ক্ষণিক সুখের উৎসব আজি, ওরে থাক থাক কাঁদনি। শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে। ধরণীর পরে শিথিল বাঁধন, ঝলমল প্রাণ করিস যাপন। ছুঁয়ে থেকে দুলে শিশির যেমন শিরিষ ফুলের অলোকে। মর্মর তানে ভরে ওঠ গানে, শুধু অকারণ পুলকে। ছোটবেলা থেকেই মা তমাদের কাছে গানের শুরু প্রারম্ভ চৌধুরী। মাত্র 2.5 বছর বয়স থেকেই প্রারম্ভ গান শিখছেন। বর্তমানে সে পণ্ডিত জয়ন্ত সরকারের কাছে ললিত কলাতে গান শিখছে। গান গাইবার পাশাপাশি প্রারম্ভ শ্রী অরুণ রায়ের কাছেও পিয়ানো বাজানো শিখছে। শ্রী প্রারম্ভ চৌধুরী। সকলকে নববর্ষ শুভেচ্ছা জানাই, প্রণাম জানাই। এ বছর অন্য বছর অন্য স্বপ্নের না, এ বছর দিক শুভ ইঙ্গিত আমি সম্ভাবনা। এ বছর যেন বাঁচার ভরসা সকলকে দিতে পারে, জীবনের গানে লাগে যেন প্রাণ সুরে তালে ঝরে।
ত্রিপুরাতে বড় হয়ে ওঠা তমা দে 6 বছর বয়স থেকে গান শিখতে শুরু করেন পণ্ডিত অরুণ ভাদুরী, শ্রী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, শ্রী রঞ্জন প্রসাদ, শ্রী বিমান মুখোপাধ্যায়ের কাছে। বিদেশে এবং দেশের বিভিন্ন প্রান্তে তমা তার লোকসঙ্গীতের পসরা নিয়ে দর্শকদের মোহিত করে রেখেছেন। বিভিন্ন সরকারি ও বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে তমা একজন নিয়মিত শিল্পী। আমরা এখন তমার সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আজকের এই বৈশাখী আড্ডা শেষ করব। আইমুর দিন যায় ভাবতে, আইমুর রাত যায় জাগতে, হায়রে রসিয়া